পতিতাপল্লীর পাশ দিয়ে আসার সময় আমার স্ত্রী শায়লাকে দেখে রিকশা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। কিছুতেই আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বেশ কয়েকবার ওর সামনে যাব যাব ভেবেও শেষমেশ যেতে পারিনি। তার আগে একজন পুরুষ ওকে ডেকে ভিতরে নিয়ে গেল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করে সামনে একটি টং থেকে সিগারেট কিনে টানতে লাগলাম। কি করব ভাবতে ভাবতে শেষমেশ শায়লাকে কল করলাম। শায়লা কল রিসিভ করে আমাকে বলল, আমি একটু ব্যক্তিগত কাজে আছি, বাসায় আসতে দেরি হবে, তুমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিও। শায়লার কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল। ইচ্ছা করছিল তখন সমগ্র পৃথিবীটাকে গুঁড়িয়ে দেই। ঠিক সেই সময় একজন দালাল এসে আমাকে বলল, স্যার, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ভেতরে ঢুকছেন না, লজ্জা পাচ্ছেন বুঝি খুব। ওর কথা শুনে আমার রাগে গা ঘিন ঘিন করতে লাগলো। তারপরেও আমি চুপ করে রইলাম। আমার নীরবতা দেখে দালালটি বলল, স্যার, অনেক সুন্দর সুন্দর মাল আছে আমার কাছে, আপনার পছন্দ হবে। আর লজ্জা করবেন না স্যার, এখানে লজ্জা পেতে হয় না। এখানে রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনা দিনের আলোয় কেউ জানতে পারে না, পুরোটাই ব্যক্তিগত থাকে। কথাটি শুনে মেজাজ চরম মাত্রায় বিগড়ে গেল। চিৎকার করে বললাম, ব্যক্তিগত শব্দটি উচ্চারণ করে ঘুষি বসিয়ে দিলাম দালালটির মুখে। দালালটি আঘাত সামলে নিয়ে শেয়ালের মতো মুখ করে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, নিজের মাল কি পতিতা নাকি যে এই পাড়ার প্রতি এত ঘৃণা? কথাটি শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা রিকশা নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে কোনো মতে অফিসের কাপড় খুলে শুয়ে পড়লাম বিছানায়। প্রচণ্ড রকমের চেষ্টা করছিলাম ঘুমাতে, কিন্তু কোনো মতেই ঘুমাতে পারছিলাম না। আরও 1 ঘন্টা চেষ্টার পরেও যখন ঘুমাতে পারছি না ভেবে বিছানা থেকে উঠতে যাব, ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকলো শায়লা। শায়লার আগমনের শব্দ শুনে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম বিছানায়। শায়লা রুমে ঢুকে বাতি জ্বালিয়ে 1 গ্লাস পানি পান করলো। তারপর আমাকে ঘুমাতে দেখে শোবার কাপড় নিয়ে চলে গেল স্নান করতে। গুনে গুনে বরাবর 1 ঘন্টা পর ও বের হলো স্নান ঘর থেকে। তারপর টেবিলের ওপর থেকে আস্টেটা নিয়ে একটা সিগারেট ধরালো। শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে বাতি নিভিয়ে শুয়ে পড়ল আমার পাশে। 1/2 ঘন্টার মধ্যে শায়লা ঘুমিয়ে পড়ছিল। আমি শায়লাকে পাশে রেখে শুয়ে থাকতে না পেরে সিগারেটের প্যাকেটটা নিয়ে উঠে চলে গেলাম বারান্দায়। একের পর এক সিগারেট ধ্বংস করে বোঝার চেষ্টা করছিলাম ঘটনাটির পেছনের কারণ। আর ঠিক তখনই শায়লার একটি কথা আমার মনে পড়ে প্রথম যেদিন আমার শায়লার সাথে কথা হয়েছিল। সেদিন শায়লা আমাকে বলেছিল, মানুষ একজন মানুষের সাথে সারা জীবন কখনোই কাটাতে পারে না। রাগে দুঃখে আমি তখন আমার পাশে থাকা রকিং চেয়ারটিতে বসে পড়লাম। চোখ বন্ধ করে সিগারেট টানতে টানতে দুলতে থাকলাম রকিং চেয়ারটিতে। এভাবে করতে করতে কখনই যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙার পর খেয়াল করলাম শায়লা এই রাতেই আমার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে গেছে এবং হাতে সিগারেটটি নিভিয়ে দিয়ে আষ্টেতে রেখে গেছে। অপরাধীর মতো ভঙ্গিতে আমি রুমে ঢুকলাম। শায়লা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ফ্রেশ হয়ে নাও, টেবিলে তোমার জন্য নাস্তা দিচ্ছি। আমি চুপচাপ শায়লার কথা শুনে ফ্রেশ হতে খেতে বসলাম। খাবার সময় দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। খাবার শেষে আমি সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে অফিসে যাবার জন্য তৈরি হলাম। তৈরি হয়ে বের হবার সময় শায়লা আমাকে বলল, শোনো, আমার আজকেও ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ? শায়লা শান্ত ভঙ্গিতে বলল, ব্যক্তিগত কাজ। আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, তোমার ব্যক্তিগত কাজ। প্রতিটা মানুষের জীবনের কিছু ব্যক্তিগত বিষয় কিংবা কাজ থাকে যা সে অন্য কাউকে বলে না, কিন্তু তার কাছে মানুষটার ব্যক্তিগত বিষয় কিংবা আজকে সে কখনোই মেনে নিতে পারে না। বারবার সেটার জানার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করে ব্যর্থ হলে আবিষ্কার করে সম্পর্কের মাঝে এক সূক্ষ্ম ফাটল। বেশ কয়েকবার আমার স্ত্রী শায়লাকে পতিতাপল্লীর সামনে দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। শেষমেশ বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, পতিতাপল্লীতে তোমার কী কাজ? আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে শায়লা বলল, ব্যক্তিগত কাজ, এবং আমি আমার ব্যক্তিগত কাজ সম্পর্কে তোমাকে জানাতে বাধ্য নই।
শায়লার কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল, যার পরে আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি। মুখের ওপর স্পষ্টভাবে না শুনে আমি একদম চুপসে গেলাম। এই মুহূর্তে আমি হয়তো শায়লাকে মারতে পারতাম, কিন্তু সেটা করলেও আমি শায়লার থেকে কিছু জানতে পারবো না। পাশাপাশি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। আবার হয়তো পারতাম শায়লাকে ঘর থেকে বের করে দিতে। সেটা হয়তো উপযুক্ত কাজ হতো। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে সেটা না জেনে বের করে দিলে আমার সারা জীবন কোনোর উত্তর জানতে না পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে। তাই আমি শায়লাকে বের করে না দিয়ে এই ব্যক্তিগত রহস্য উদ্ধার করতে নেমে পড়লাম। ব্যক্তিগত রহস্য নিহিত পতিতাপল্লীতে। আর আমাকে সবার প্রথমে শায়লার সাথে পতিতাপল্লীর সংযোগস্থলটা বের করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হতে পারে পতিতাপল্লীতে গিয়ে কাউকে ধরে শায়লার ছবি দেখিয়ে তথ্য বের করা। কিন্তু সেই কাজটা করা হবে মারাত্মক বোকামি। কেননা পতিতাপল্লীর কেউই কারো সম্পর্কে কিছু বলবে না, কারণ সেখানে সবটাই ব্যক্তিগত থাকে। সুতরাং আমাকে বাহির থেকে এমন একজনকে পাঠাতে হবে যে ভেতরে যেয়ে আমাকে জানাতে পারবে শায়লা কী করছে সেখানে। তাই সত্যকে জানার জন্য আমি পাঠালাম আমার সবচেয়ে বিশ্বস্ত ইনফরমারকে। যেহেতু তাকে কেউ চেনে না, এখন প্রশ্ন আসতে পারে আমি ইনফরমার পেলাম কোথায়। সেক্ষেত্রে আমি আমার পরিচয়টা আগে খুলে বলি। আমি হাসান, পুলিশের গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা, এবং কাজের সূত্র ধরেই আমার সাথে বিভিন্ন ইনফরমারদের পরিচয় রয়েছে। সেই যাই হোক, ইনফরমার পতিতাপল্লীর ভেতরে 2 ঘন্টা থাকার পরেও কোনো তথ্য আবিষ্কার করতে পারল না। সে শায়লাকে একটি ছেলের সাথে একটি ঘরে ঢুকে যেতে দেখেছিল, তারপর শায়লাকে আর বের হতে দেখেনি। এরই মধ্যে আমি ওকে জানালাম শায়লা বাসায় চলে এসেছে। আমার কথা শুনে ইনফরমার আমাকে বলল এই ঘরের দরজা এখনও খুলেনি এবং কেউ ওখান থেকে বের হয়নি। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার। একবার মনে হলো ইনফরমার আমাকে ভুল ইনফরমেশন দেয়নি তো, আবার মনে হলো ও তো কখনো ভুল ইনফরমেশন দেয় না। এইসব নিয়ে যখন মাথায় ঝটলা লেগে গেল, তখন শায়লা আমাকে বলল, কি ভাবছো এত? এরকম করলে তো শরীর ভেঙে পড়বে। শায়লার কথা শুনেও আমি কোনো উত্তর দিলাম না। তখন শায়লা বলল, রহস্য সমাধান করার মজাই আলাদা, তাই না? আমি শায়লার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। শায়লা একটা হাসি দিয়ে বলল, মাঝে মাঝে রহস্য তৈরি করে দেখিও, ওটারও আলাদা একটি মজা আছে। এই বলে শায়লা বাতি নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আর আমি বসে বসে সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, কি এমন হলো যার জন্য ও রহস্য তৈরিতে নেমে পড়ল। শায়লার সব ডকুমেন্ট ঘেঁটেও পতিতাপল্লীর সাথে কোনো সংযোগ খুঁজে পেলাম না। যেহেতু শায়লা জেনেই গেছে আমি রহস্য উদ্ধারের কাজে নেমে পড়েছি, সেহেতু এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। অফিসের কেসগুলোও ইনফরমারদের কাছ থেকে পতিতাপল্লীর সম্পর্কিত যা তথ্য আছে বের করার চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কিছুর হদিশ পাচ্ছি না। তাই প্রায় বাধ্য হয়েই চলে গেলাম পতিতাপল্লীতে। ইনফরমারদের দেখানোর ঘরটি ঘুরেও কোনো কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরটির ভেতরে ডান পাশে একটি খাট, বাঁ পাশে প্রসাধন সামগ্রী। এই রুম পার হলে ভেতরে আরেকটি বেডরুম। বেডরুমটির ডান পাশে রান্নাঘর, বাঁ পাশে বাথরুম। আর বেডরুমের সাথে আরেকটি দরজা আছে, সেটা সরাসরি বাইরে নিয়ে যায়। সুতরাং শায়লা সামনের রুম দিয়ে ঢুকে পেছনের দরজা দিয়ে বের হয়েছে। আমি আশেপাশের সবাইকে শায়লার ছবি দেখালাম। সবাই একই উত্তর দিল। শায়লা স্বেচ্ছায় পতিতাবৃত্তির পেশায় যোগদান করেছে। 1 সপ্তাহ আগে নিজ থেকেই সে এখানে এসেছিল। সুতরাং আমার অনুসন্ধান এখানেই শেষ। শায়লার সাথে সম্পর্কের ইতি এখানেই টানতে হবে। কিন্তু আমি মানতে পারছিলাম না। বারবার একটা কথা মাথায় আঘাত করছিল, সব কিছু যদি এত সহজে জানা গেলে রহস্য তৈরি করলো কোথায়? নাকি আমাকে ইচ্ছে করেই এইসব দেখিয়ে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে? কিন্তু কোনো প্রমাণ না পেলে আমার তো অনুসন্ধানেরও কিছু নেই। এসব ভাবতে ভাবতে আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম।
হঠাৎ কি মনে করে যেন ইনফরমার যে ঘরে বসে সব পর্যবেক্ষণ করছিল সেই ঘরে ফিরে গেলাম এবং সেই ঘরের ভেতরে বেডরুমের পেছনের দরজা দিয়ে বের হতেই আবিষ্কার করলাম একটি ছোট্ট পুকুর। পুকুর ভর্তি আফ্রিকান মাগুর আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড়। ঠিক সেই সময় আমি পেছন থেকে খুব পরিচিত নারী কণ্ঠে শুনলাম, ব্যক্তিগতকে কখনো জানতে হয় না। কথাটি শুনে যেই না আমি পিছনে ফিরতে যাব, ঠিক সেই সময় আমার মুখে রুমাল চেপে ধরা হলো। ঘটনার আকস্মিকতায় আমি কিছু বুঝে উঠতে পারার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম আফ্রিকান মাগুর ভর্তি পুকুরটিতে। মৃত্যু যখন আসে তখন তাকে থামিয়ে রাখা যায় না, আবার যখন মৃত্যু আসে না তখন তাকে হাজার চেষ্টা করেও আনা যায় না। কথাটি সত্য, কেননা অজ্ঞান অবস্থায় ক্ষুধার্ত আফ্রিকান মাগুর ভর্তি পুকুরে ফেলে দেওয়ার পরেও আমি কেন বেঁচে উঠব? তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সাধারণত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হুঁশ ফেরে না। হুঁশ ফেরার পর পাড়ে উঠে একটা জিনিস আবিষ্কার করলাম, আর সেটা হলো আফ্রিকান মাগুর মাছ মানুষ খায় কিনা। আগে তা আমার জানা ছিল না। তবে মানুষ খেকো হলে মানুষরা আর যাই হোক এর চাষ তো আর করতো না। তাহলে মানুষগুলোকে কে খেয়েছে? এবং ঠিক তখনই আমি আবিষ্কার করলাম আমার গায়ে হাতে পায়ে অনেকগুলি জোক লেগে আছে। একে একে তাদের ছাড়িয়ে পানিতে ফেলতে আবিষ্কার করলাম মাগুরের পাশাপাশি ধারালো দাঁতের কিছু মাছ রয়েছে। পুরোপুরিভাবে পুকুরটার দিকে তাকিয়ে ধরতে পারলাম পুকুরটা 3 ভাগের বিভক্ত। সামনের অংশে আফ্রিকান মাগুর মাছ, যাদের দেখে সবাই ভাববে মাছ চাষ করা হয়, আর পেছনের দিকে 2 ভাগে বিভক্ত। 1 ভাগে জোকের চাষ করা হয়, আরেক ভাগে পিরানহা মাছের চাষ। অর্থাৎ পুকুরটাকে মৃত্যুর কূপ হিসাবে তৈরি করা হয়েছে। পার্টিশনে রেখে ফ্লো এমনভাবে করা হয়েছে যাতে প্রথমে দেহ থেকে সব রক্ত জোক চুষে নিয়ে ফেলে, তারপর সেখান থেকে দেহ চলে পিরানহার পার্টিশনে। ওখানে পিরানহা দেহের মাংস খেয়ে নেবে, তারপর চলে আসবে আফ্রিকান মাগুরের কাছে। কোনো প্রকার মাংস অবশিষ্ট থাকলে তা আফ্রিকান মাগুর খেয়ে ফেলবে। এতে করে শুধু পাওয়া যাবে হাড়। তারপর সেই হাড়কে গায়েব করে দিয়ে একটা মানুষকে পরিপূর্ণরূপে মুছে ফেলা যাবে। কিন্তু কেন? এই কেনর পাশাপাশি প্রশ্ন জাগে, শায়লা তাহলে আমাকে এই সিস্টেম অনুযায়ী ফেললো না কেন? তাহলে শায়লা কি কোনো কারণে আমাকে বাঁচাতে চেয়েছিল? সেই যাই হোক, আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে, কেননা এখানে বেশিক্ষণ থাকলে আমার মৃত্যু অবধারিত। তাই আমি চারপাশ ঘুরে বের হবার পথ খুঁজতে লাগলাম। সব কিছু ঘুরে দেখার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হবার পথ একটাই, সামনের ওই দরজাটা। কিন্তু ওইটা দিয়ে এখন বের হওয়া যাবে না। বের হতে হলে রাতে বের হতে হবে, কারণ রাতে এখানে ভিড় থাকবে। সেই ভিড়ে কে বের হলো সেই দিকে কেউ খেয়াল করবে না। সুতরাং আমার হাতে এখন অনেক সময়, এবং এই সময়ে আমাকে এই পুকুরের থেকে যা যা তথ্য সংগ্রহ করা যায় সংগ্রহ করে নিতে হবে। আমি এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে যাচ্ছিলাম। আর ঠিক তখনই দরজার পাশের পাইপটা দিয়ে একটি লাশ আসতে দেখলাম। লাশটা স্লাইড করে এসে সরাসরি পড়ল জোকের পার্টিশনে, তারপর পিরানহা, তারপর আফ্রিকান মাগুরের কাছে। চোখের সামনে লাশ থেকে হাড়ে পরিণত হলো একটা শরীর। এরই মধ্যে রাত হয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমি। শব্দ শুনেই আমি পুকুরের পাড়ের নিচের দিকে লুকিয়ে গেলাম। দূর থেকে একটা আলো রশ্মি এগিয়ে আসছে, আর ঠিক তখনই আমি অনুভব করলাম আফ্রিকান মাগুররা আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। অর্থাৎ যেভাবেই হোক আমাকে এখান থেকে উঠতে হবে। এইসব ভাবতে ভাবতে আলোটা আমার বরাবর চলে এলো। কাছে আসতেই আমি তাকে জাপটে ধরলাম। সে কিছু বলার আগেই মুখ চেপে ধরলাম, তারপর সোজা নিয়ে গেলাম যোগের পার্টিশনে। লোকটা ভয়ে ভয়ে বলল, আমারে ছাইরা দেন, আমি কিছু করি নাই। আমি বললাম, তাহলে বল কিভাবে বের হব? লোকটি বলল, চুপচাপ আমারে অনুসরণ করে যাবেন, আপনারে বাইর করার দায়িত্ব আমার। আমি সন্দেহ নিয়ে বললাম, তোরে অনুসরণ করতে যাব কেন? তুই তো শেষে ধরা খাওয়াইয়া দিবি। লোকটি বলল, স্যার, আমার ডিউটি নাই আজকে। তাও ডিউটি নিছি, কারণ আপনি এখানে আছেন। আমি অবাক হয়ে বললাম, আমি আসি দেখে তুই ডিউটি নিলি কেন?
লোকটি বলল, স্যার, আমার মেয়েরে আপনি বাসায় ছিলেন, মনে আছে? মেহেরুন নেসার কথা। আমি লোকটার গা থেকে হাত সরিয়ে নিলাম। তারপর বললাম, চলেন, আমারে পথ দেখান। এবার আপনার পালা আমারে মুক্ত করার। লোকটির দেখানো পথ অনুসরণ করে আমি দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে পতিতাপল্লী থেকে বের হতে যাচ্ছিলাম। আর ঠিক তখনই আমি সামনে পড়ি শাইলার। শাইলা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আর শাইলার এই কাজে আমি অবাক না হয়ে পারলাম না। শাইলা আসলে কি চাচ্ছে? কি করতে চাচ্ছে সে? ও কি আমার হয়ে কাজ করতেছে, নাকি সবই কাকতালীয়? এসব ভাবতে ভাবতে কখন যে আমি পতিতাপল্লী থেকে বের হয়ে গেছি টেরও পাইনি। মেহেরুন নেসার বাবার ডাকে বুঝতে পারলাম আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। পতিতাপল্লী থেকে বের হয়ে আমি সোজা চলে এলাম অফিসে। আপাতত আমার জন্য ঘর মোটেও নিরাপদ নয়। অফিসে বসে বসে আমি নিখোঁজ কেসের ফাইলগুলো খুঁজতে শুরু করলাম এবং সেখান থেকে আবিষ্কার করলাম গত এক সপ্তাহে নিখোঁজ কেস 21টা, এবং এই 21টা কেসের ভিকটিমদের সর্বশেষ রাতের 8টা পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছিল। অর্থাৎ ধারণা করা যায় এদের পতিতাপল্লীতে যাবার অভ্যাস আছে, কেননা প্রায় দিনই 8টা থেকে 10টা ওদের খবর পাওয়া যেত না। এরপর ভিকটিমদের অবস্থান অনুসন্ধান করে জানা যায় তারা পতিতাপল্লীর আশেপাশেই ছিল নিখোঁজ হবার শেষ মুহূর্তে। এই নিখোঁজ হবার কেসগুলোর ফাইলগুলো ঘেঁটে আর বিশেষ কোনো তথ্য উদ্ধার করতে পারলাম না। পতিতাপল্লী যাওয়া ছাড়া এদের আর কোনো সম্পর্কের খোঁজ পাওয়া গেল না ভিকটিম হবার জন্য। সুতরাং এই ফাইলগুলো আমার কোনো কাজে লাগবে না। তাহলে কি করা যায়? চিন্তা করতে করতে আমি একটার পর একটা সিগারেট টানতে লাগলাম, কিন্তু কোনো ক্লু খুঁজে বের করতে পারছিলাম না। তখন হঠাৎ আমার গুরুর দক্ষির কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, যখন কোনো কিছুতে, সেটা কাজ হোক কিংবা ক্রিমিনাল কেস হোক, কি করতে হবে বুঝতে পারবা না, তখন মেডিটেশন করতে বসে যাবা। মেডিটেশনের ফলে মাথা ঠান্ডা হবে। আর মাথা ঠান্ডা হবার পর যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে পুনরায় ভাবতে শুরু করবা। দেখবা একটা না একটা পথ চলে আসবে তোমার সামনে। আমি গুরুর কথা শুনে মেডিটেশন শুরু করলাম। তারপর প্রথম থেকে ভাবতে লাগলাম। পুনরায় কেসটা সূচনা হয়েছিল শায়লা থেকে। তারপর সেই পতিতালয়, তারপর পুকুর। যেহেতু পতিতালয়ের রহস্য বের করার জন্য এত কিছু করছি, সুতরাং পতিতালয় এখন কোনো কাজে দেবে না। তারপর পুকুরের সব কিছু জানা হয়ে গেছে। তাহলে বাকি থাকলো শায়লা। শায়লার প্রায় সবটাই আমার জানা। তাহলে শুরু করব কি দিয়ে? আর ঠিক তখনই মাথায় এলো ব্যক্তিগত শব্দটি। শায়লার ব্যক্তিগত একটা অংশ আমার জানা নেই, যা আমেরিকায় থাকাকালীন ঘটেছিল। সুতরাং আমাকে এই বিষয়টা উদ্ধার করতে হবে। আমি শায়লার সেই সময়কার ঘটনার সাথে সম্পর্কযুক্ত মানুষদের খুঁজতে লাগলাম। আর ঠিক সেই সময় আমার মনে পড়ল শায়লার ল্যাপটপের কথা, যেটা ও আমাকে কখনো ধরতে দেয়নি। আমি ল্যাপটপের রহস্য ভাঙার জন্য পিস্তলটা সাথে নিয়ে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্য। সময় এখন সকাল 10টা। শায়লার এখন কোনোভাবেই বাসায় থাকার কথা না। আমি বাসার সামনে এসে দেখলাম ঘর তালাবদ্ধ, অর্থাৎ শায়লা বের হয়ে গেছে। ঘরের চাবিটি দিয়ে তালা খুলে আমি ভেতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে এদিক ওদিক ঘুরে মাথাটা একটু শান্ত করলাম। তারপর চলে গেলাম আমাদের রুমে। আমার রুমের এদিক ওদিক দেখে ল্যাপটপটিকে আবিষ্কার করলাম শায়লার ড্রয়ারে, যেখানে ও সব সময় রাখে। ল্যাপটপটি অন করে দেখলাম পাসওয়ার্ড প্রোটেক্টর। এটা শায়লার সবচেয়ে ব্যক্তিগত বস্তু, সুতরাং এটার পাসওয়ার্ড সবচেয়ে কঠিন হবে। প্রথমবার আমাদের জানা পাসওয়ার্ড দিতে খেয়াল করলাম হিন্টসে দেওয়া আছে, কেস স্টার্টিং ওয়াস। আমি খানিকটা অবাক হলাম। তাহলে কি শায়লা জানে আমি ওর ল্যাপটপ ঘাঁটবো? আর যদি জেনেই থাকে তবে এখানে রাখলো কেন? রাখলো তো রাখলো, পাসওয়ার্ডে হিন্টস বা দিল কেন? ও কি আমাকে সাহায্য করতে চায়? যদি চায় তাহলে নিজে থেকে কিছু বলছে না কেন? নাকি সবই কাকতালীয়? এসব কথা ভাবতে ভাবতে আমার খেয়াল হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ল্যাপটপ থেকে তথ্য উদ্ধার করতে হবে। এসব ভাবাভাবির জন্য পরেও অফুরন্ত সময় আমি পাবো। সুতরাং কেস শুরু করার শব্দটি লিখে ল্যাপটপে লক খুলতে হবে। সেই শব্দটা কি? শায়লা না পতিতালয়? পতিতালয় লিখে টাইপ করে দেখি, পাসওয়ার্ড ইনকারেক্ট নিচে লেখা আসছে। আর একবার ভুল পাসওয়ার্ড দিলে ল্যাপটপ ফরম্যাট হয়ে যাবে। আমি একটু ভেবে শায়লা লিখে ইন্টার বাটনে চাপ দিতে দিয়েও দিলাম না।
শাইলা মুছে দিয়ে ব্যক্তিগত লিখে এন্টার বাটনে চাপ দিলাম এবং ল্যাপটপের লক খুলে গেল। ল্যাপটপের লক খুলতেই হোম স্ক্রিনে ভেসে উঠল শাইলার পাশে তার চেয়ে একটু বেশি বয়সী লোকের ছবি, অর্থাৎ ল্যাপটপ স্ট্যান্ড বাইতে ছিল। আমি মোবাইল বের করে লোকটার ছবি তুলে রাখলাম। এরপর স্লাইড করতেই ভেসে উঠল আরেকটা লেখা, যার অর্থ আমার বাধ্যগম্য হলো না। আমি সেটিও ছবি তুলে রাখলাম। এরপর আরও ঘাঁটতে যাব, ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম। সুগন্ধির কল্যাণে বুঝতে পারলাম শাইলা ঘরে প্রবেশ করেছে এবং ঠিক তখনই আমার খেয়াল হলো শাইলার ড্রয়ারে যে পিস্তলটি ছিল সব সময়, সেটি আজ ড্রয়ারে ছিল না। শাইলা রুমে ঢুকে দেখল তার ল্যাপটপ অন করা। শান্ত ভঙ্গিতে ল্যাপটপটা অফ করে ডান দিকের পর্দার দিকে একটা স্মিথ হাসি দিয়েও চলে গেল স্নানঘরে। শাইলার কার্যকলাপ দেখে আমি খানিকটা বিস্মিত হলাম। নিঃসন্দেহে শাইলা আমার উপস্থিতি টের পেয়েছে। তারপরেও শাইলা কিছু বলল না, উল্টো এমন ভঙ্গি করল যেন ও আমাকে দেখতেই পায়নি। তাহলে কি শাইলা আমাকে সাহায্য করেছে? হয়তো তাই। তাহলে মুখে বলছে না কেন? আমি খানিকটা চিন্তিত হয়ে ভাবলাম শাইলার সাথে কথা বলবো। ঠিক তখনই আমার মনে হলো শাইলা আমাকে জানাতে পারলে আগেই জানাতো। নিশ্চিত এমন কিছু হয়েছে যার কারণে শাইলা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারছে না। সুতরাং আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। আমি আর অপেক্ষা না করে চলে আসলাম ঘর থেকে। অফিসে বসে ঘাঁটতে লাগলাম শাইলার ল্যাপটপ থেকে পাওয়া চিত্রগুলো। শাইলার পাশে ভদ্রলোকটির পরিচয় আমি কোনোভাবেই উদ্ধার করতে পারছিলাম না, কেননা আমাদের ডাটাবেসে এই চেহারার মানুষের কোনো তথ্য নেই। অর্থাৎ মানুষটি আমাদের দেশের কেউ না। হতাশ হয়ে আমি সিগারেট ধরালাম। ঠিক তখনই আমার মনে পড়ল আরেকটি ছবির কথা। অপরিচিত ভাষায় কী সব যেন লেখা ছিল সেখানে। আমি সেই ছবিটি থেকে শব্দগুলো টুকে নিয়ে খুঁজতে লাগলাম এবং আবিষ্কার করলাম ওখানের কিছু শব্দ জার্মান ভাষায় লেখা। শব্দগুলিকে অক্ষরিক অনুবাদের পর যা উদ্ধার করতে পারলাম তা হলো ক্যানিবালিজম, আরমিন মাইবাস ও লেসার মাইকন। বুঝলাম বাকি শব্দগুলো ছন্দ শব্দ, যার অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না। তাই বাধ্য হয়ে আমি ইন্টারনেটে ক্যানিবালিজম, আরমিন মাইবাস ও নেসার মাইকন শব্দগুলি খুঁজতে লাগলাম এবং এই খোঁজার ফলাফলে যা পেলাম, ক্যানিবালিজম এর অর্থ নরমাংস ভক্ষণ, অর্থাৎ একজন মানুষ আরেকজনের মাংস ভক্ষণ করে। আরমিন মাইবাস একজন জার্মানি মানুষ যিনি ইন্টারনেটে দ্য ক্যানিবাল ক্যাফে নামের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপনের মাধ্যমে ২১ থেকে ৪০ বছরের সুঠামদেহী, জবাইযোগ্য ও আহার হতে চাওয়া মানুষের সন্ধান চেয়েছিলেন। তার এই বিজ্ঞাপনে সাড়া দিয়েছিল বাল্ট জুরগেন ব্যান্ডিস নামের একজন মানুষ। পরবর্তীতে তিনি ব্যান্ডিসকেও খুন করে ফ্রিজের মধ্যে তার মাংস ১০ মাস ধরে ভক্ষণ করে। কিন্তু নেসার মাইকন সম্পর্কে আমি কোনো তথ্য আবিষ্কার করতে পারলাম না। সুতরাং আমার বুঝতে বাকি রইল না নেসারই সেই চিরচিত্রের ভদ্রলোক। যেহেতু ওয়েবে কোনো তথ্য নেই, তাই আমি সাহায্য নিলাম আমেরিকায় এফবিআইতে থাকা আমার বন্ধুর, যার সাথে ট্রেনিংয়ে আমার পরিচয় হয়েছিল। সে আমাকে জানালো নেসার ছিল আরমিন মাইসের শিষ্য। শুধু নেসার না, নেসার একজন বান্ধবীও ছিল। পরবর্তীতে নেসারের বান্ধবী সব ছেড়ে ছুড়ে আমাদের দেশে চলে আসে। আমি বুঝলাম শাইলাই ছিল সেই বান্ধবী। ঠিক সেই সময় আমার মনে পড়ল ফরেনসিক ল্যাবে প্রথম যখন আমি শাইলাকে মুরদার সাথে দেখতাম, তখন ওর মধ্যে কেমন যেন এক হিংস্রতা কাজ করত এবং ওই হিংস্রতাকে ভালোবেসেই আমার সাথে শাইলার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহতে রূপান্তরিত হয়েছে। যাই হোক, আমি ওর দেওয়া তথ্যের ভিডিওতে বাংলাদেশের এয়ারপোর্টে খোঁজ করলাম। সেখান থেকে জানলাম নেসার কিছুদিন আগে দেশে এসেছে। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমেরিকা থেকে আগত যাত্রীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করলাম নেসারের আসল রূপ এবং বিস্মিত হয়ে আবিষ্কার করলাম প্রথম দিন যেই ভদ্রলোককে আমি ঘুষি মেরেছিলাম সেটাই ছিল নেসার। সুতরাং নেসারের খেলা আজ রাতেই শেষ। আমার হাতে বিস্তর সময় দেখে আমি সিগারেট টানতে টানতে শাইলার অবস্থান বিবেচনা করলাম। শাইলা তার পুরনো জীবনে ফেরত যেতে চাইছিল না, কিন্তু নেসার তাকে টেনে নিয়ে যেতে চাইছিল। সম্ভবত নেসার শাইলাকে ২৪ ঘন্টা মনিটরিং করত, তাই ও আমাকে না বলেই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে।
ও জানতো আমি এই সময় ঘরে এই রাস্তা দিয়ে ঘরে ফিরবো, তাই ইচ্ছে করেই আমার সামনে দেখা দিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, নর মাংস তো মানুষরাই খেত, তাহলে মৃত্যুর কূপ বানিয়েছিল কেন? আর পতিতা পল্লীকেই কেন বেছে নিল ওরা? সময় রাত 10টা। মৃত্যুর ফাঁদের কাছে টানতে টানতে শায়লাকে নিয়ে আসলো নেসার। খেলা শেষ হয়ে যাওয়ার কথা বলায় মাথা গরম হয়ে গিয়েছিল ওর। কোনোভাবেই ও শায়লার এই অসম্ভবকে সম্ভব করা মানতে পারেনি। রাগের ক্ষোভে যেই শায়লাকে ও ফেলে দিতে গেল পুকুরটাতে, সাথে সাথে পেছন থেকে কথা কানে আসলো, ওকে ছেড়ে দাও, না হয় তোমাকে গুলি করে দেব। নেসার কথাটি শুনে হাসতে হাসতে বলল, আমি এমনিতেও মরবো, এমনিতেও মরবো। নেসারের এই হঠাৎ চমকে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলার সুযোগ নিয়ে শায়লা নেসারকে এক ধাক্কায় ফেলে দিল পুকুরটিতে। সাথে সাথে জোকরা ওর সারা শরীরকে ঘিরে ধরলো, আর নেসার চিৎকার করতে লাগলো। অদ্ভুত তাই না? যে কারণে ও বেছে নিয়েছিল পতিতা পল্লীকে, সেই একই কারণে ও আজ নিজেই ফেঁসে গেল। রাতের অন্ধকারে জেগে ওঠা পতিতা পল্লীতে আর্তনাদদের শব্দ কেউ কখনো কান দেয় না। এত আর্তনাদদের মাঝে কোনটা আনন্দের আর কোনটা মৃত্যুর, সেটা কখনো আলাদা করা যায় না। আর এই জন্যই বেছে নেওয়া হয়েছিল পতিতা পল্লীকে। নেসারের মৃত্যু নিশ্চিত হবার পর অনিকেত শায়লাকে জড়িয়ে ধরল। ভালোবাসার দাবি বোঝাতে উষ্ট্রের সাথে অধর মিলিয়ে দীর্ঘ চুম্বনে মেতে উঠল। ঠিক সেই সময় অনিকেতের অসতর্কতার সুযোগ নিয়ে শায়লা ওকেও ঠেলে দেয় মৃত্যুর কূপে। অনিকেত বুঝতে পেরে তীব্র আর্তনাদের বদলে নিশ্চুপ হয়ে রইল। ভালোবাসার এই পরিণতি দেখে কিছুটা বিস্মিত বোধ করছিল সে। অনিকেতের এই নিস্তব্ধতায় শায়লার বুকের ভেতর কেমন যেন কষ্ট হতে লাগলো, কারণ এই লোকটা ওকে ভালোবাসতো, আর সেও এই লোকটাকে ভালোবাসতো। ভালোবাসার মানুষটি যে জিনিসটি অপছন্দ করত, সেটি হলো রহস্য উদ্ঘাটন করতে না পারা। আসলে অনেক বৃষ্টি তো, তাই আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ।